আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো ধারাবাহিক আমাদের যে গুণগত রসায়নের লেকচার সিরিজ আছে, সেই লেকচার সিরিজের আজকে হচ্ছে তৃতীয় লেকচার, এবং আজকের লেকচার সিরিজে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বোরের পরমাণু মডেল। অর্থাৎ আমরা আগের দিন রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ার চেষ্টা করেছি, এখন আমরা বোরের পরমাণু মডেল পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু ত্রুটি ছিল এবং সেই ত্রুটিগুলোকে আবার বোর তার নিজের পরমাণু মডেলের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করেছেন। তো বোর তার পরমাণু মডেলটা যখন এক্সপ্লেন করতে চান, তখন তার কিছু স্বীকার্য তিনি উপস্থাপন করেন এবং সেই স্বীকার্য অনুযায়ী তার তিনটি স্বীকার্য উপস্থাপন করেন, এবং সেই স্বীকার্য অনুযায়ী আমরা রাদারফোর্ডের থেকে তুলনামূলক ভালো একটি পরমাণু মডেল পাই। তোমরা যারা এসএসসিতে পড়েছো তারা এই বোরের পরমাণু মডেলটা পড়েছো। তো আজকে আমরা একটু বিস্তারিত পরমাণু মডেলটা পড়ব। তো বোর তার প্রথম ক্ষেত্রে, অর্থাৎ প্রথম যে স্বীকার্য, বোরের প্রথম স্বীকার্য, বোরের প্রথম স্বীকার্য আচ্ছা, তো বোরের যে প্রথম স্বীকার্যটা, সেই স্বীকার্যটা ছিল আমাদের কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য। আচ্ছা, তো বোর কি বলেছিলেন? বোর বলেছিলেন যে পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে যখন কেন্দ্র করে ঘুরে, তখন যে তাদের মধ্যে যখন একটা ইলেকট্রন যেহেতু ঘুরছে, তো অবশ্যই তার মধ্যে একটা বেগ আছে। তো ইলেকট্রনের বেগ আছে, আমরা প্রথম লেকচার থেকে পড়েছি, মানে ইলেকট্রনের ভরও আছে। তো তিনি যেটা বললেন সেটা হচ্ছে, একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন একটা ইলেকট্রন ঘুরে, তখন সেই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগ নিয়ে ঘুরে। যেহেতু ইলেকট্রনের একটা বেগ নিয়ে যেহেতু সে ঘুরছে, এবং যেহেতু তার একটা ভর আছে, তাহলে ভর এবং বেগের গুণফল সেটা হচ্ছে ভরবেগ, সেটা আমরা ফিজিক্স থেকে জেনেছি। তাইলে আমরা বলতে পারি, তো বোর সেটাই বললেন যে যখন একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, তখন সেই ইলেকট্রনটার মধ্যে একটা ভরবেগ থাকে। তো তিনি সেই ভরবেগের একটা ইকুয়েশন দিলেন। তো আমি একটু লিখি যে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন একটি নির্দিষ্ট কৌণিক ভরবেগ নিয়ে আবর্তন করে। তো সেই কৌণিক ভরবেগটা আমরা যেটা পড়েছি, আমরা কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করি। তোমরা বোঝার সুবিধার্থে আমরা এখানে mvr ইজিক্যাল টু nh/2π এই ইকুয়েশনটা আমরা ক্লাস 19-এ শিখেছি। এখানে এম কি ছিল? এম ছিল ইলেকট্রনের ভর। তারপর হচ্ছে আমাদের ভিটা কি ছিল? ভি হচ্ছে ইলেকট্রনের বেগ। আরটা হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে, সেই কক্ষপথের ব্যাসার্ধ। এবং কি ছিল? এন হচ্ছে শক্তিস্তর সংখ্যা। তো এইচটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এইচটা হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মানটা বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এটা বেশ গুরুত্বপূর্ণ। এটা যেমন এর এককটাও গুরুত্বপূর্ণ, এর মানটাও গুরুত্বপূর্ণ। তো এখান থেকে যে প্রশ্নটা আসবে, এখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন আসে এরকম যে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত?
তো দ্বিতীয় শক্তি স্তরে যদি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বলতে চাই তাহলে দ্বিতীয় n ইজিক্যাল টু 2, তাহলে 2h/2π, তাহলে আলটিমেটলি 2 কারা থাকবে h/2π, h/π, শুধু h/π। তো এটা দেখবে অপশনের মধ্যে দেওয়া থাকবে এবং এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এরকম করে এমসিকিউ এখান থেকে আসবে যে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কী কত ভরবেগ কত, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের ভরবেগ কত, এই সংক্রান্ত কি আসবে, এই জায়গা থেকে এমসিকিউ আসবে। আচ্ছা, তো পরবর্তীতে আমরা চলে যাই, সেটা হচ্ছে তিনি যে তার দ্বিতীয় স্বীকার্য এই দ্বিতীয় স্বীকার্যটা ছিল শক্তিস্তর সংক্রান্ত শক্তিস্তর। আমরা আগে যখন পড়েছিলাম, অর্থাৎ আমরা যখন রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছিলাম, তখন রাদারফোর্ড কিন্তু কোনো শক্তিস্তর সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেনি। তিনি বলেছিলেন ইলেকট্রনগুলো ঘুরতে থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, যেমন পৃথিবীকে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো ঘোরাফেরা করে। তো এখানে বোর একটু স্পেসিফিকভাবে বললেন যে পরমাণুতে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। তাহলে তিনি যে বললেন, বোর বললেন পরমাণুতে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। আচ্ছা, তো আরও একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে রাদারফোর্ড কিন্তু ম্যাক্সওয়েলের তথ্যানুসারে কী ছিল, যে ম্যাক্সওয়েল বলেছিলেন যে এইভাবে যদি ইলেকট্রন ঘুরতে থাকে তাহলে ইলেকট্রনটা শক্তি হ্রাস করে একসময় কেন্দ্রে পতিত হওয়ার কথা। তাহলে ম্যাক্সওয়েলের তথ্যানুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটা ছিল ত্রুটিযুক্ত। তো রাদারফোর্ড বলতে পারেননি যে ইলেকট্রনগুলো যে ঘুরছে তারা শক্তি শোষণ করছে নাকি বিকিরণ করছে। তো এখানে বোর স্পেসিফিকভাবে বলে দেন যে নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময়, অর্থাৎ নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণ কিংবা বিকিরণ করে না, তাহলে তিনি একটু স্পেসিফিকভাবে বিষয়টা বললেন। তো তিনি স্পেসিফিকভাবে কী বললেন যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট অনুমোদিত শক্তি স্তরের মধ্যে ঘোরাফেরা করছে এবং সেটা বৃত্তাকার, তিনি বলেছেন বৃত্তাকার কক্ষপথে ঘোরাফেরা করছে এবং যখন ঘুরছে তখন সে কোনো শক্তি শোষণও করছে না, বিকিরণও করছে না। তো তিনি তারপর বললেন যে যদি এন দ্বারা আখ্যায়িত করেন, কক্ষপথগুলোকে এন দ্বারা আখ্যায়িত করা হয়, এন হিসেবে KLMN এরকম শেল হিসেবে তিনি ব্যাখ্যা করেন। এগুলো আমি আর লিখলাম না এখানে, তোমরা আশা করি সবাই জানো, যদিও এই ব্যাখ্যাগুলো তোমাদের সিকিউতে আসবে না। তিনি যে তৃতীয় স্বীকার্য যেটা লিখলেন, তৃতীয় স্বীকার্য, এটা ছিল কম্পাঙ্ক সংক্রান্ত। আচ্ছা, এখান থেকেই মূলত আমাদের ম্যাথমেটিক্স করতে হয় সংক্রান্ত। আচ্ছা, ঠিক আছে। এখন আচ্ছা, এখান থেকে মূলত আমাদেরকে কি করতে হয়, ম্যাথমেটিক্স করতে হয়, এখান থেকে ক্যালকুলেশন শুরু হয়। তো তিনি যেটা বলেন যে ইলেকট্রন, তো প্রথমে তিনি বলে দিয়েছেন যে তার নির্দিষ্ট কক্ষপথের মধ্যে যখন ইলেকট্রন ঘুরছে তখন সে কোনো শক্তি বিকিরণও করছে না, শক্তি শোষণও করছে না। কিন্তু ইলেকট্রন, তিনি আবার বলেন যখন ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গমন করবে তখন সে নির্দিষ্ট শক্তি, যে শক্তি সে গ্রহণ করবে, অর্থাৎ চিন্তা করো তোমরা যখন ফার্স্ট ইয়ারে ফ্লেম টেস্ট বলে একটা টেস্ট পড়বা ল্যাবরেটরিতে গিয়ে, তখন দেখবা যে সোডিয়াম সামনে থাকলে সোনালি রঙের বর্ণালী দেখা যায়, তোমার পটাশিয়াম থাকলে সেক্ষেত্রে বেগুনি রঙের বর্ণালী দেখা যায়। এই যে বর্ণালীগুলো কেন দেখা যায়, এটার ব্যাখ্যাই মূলত এই বোরের তৃতীয় স্বীকার্য থেকে পাওয়া যায়। বোর যেটা বলেছেন যে যদি কোনো একটা ইলেকট্রনকে তুমি শক্তি দাও, বাইরে থেকে শক্তি দাও, কোনো ধরনের এনার্জি দাও, সে সেই এনার্জিটা গ্রহণ করবে। সে উত্তেজিত হয়ে তার যে কক্ষপথে সে ছিল সেই ইলেকট্রনটা জাম্প করে অন্য একটা কক্ষপথে যাবে। আমি লিখে লিখে বুঝি। মনে করো এখানে হচ্ছে একটা কক্ষপথ,
তো এই হচ্ছে বাইরের দিকে হচ্ছে আরেকটা কক্ষপথ। যদি এখানে আঁকাটা বেশ ভালো হয়নি, বোঝানোর সুবিধার্থে আমি একটু সুন্দর করে আঁকি। ধরে নিলাম এই হচ্ছে আরেকটা কক্ষপথ। তো ইলেকট্রনটা যখন এইখানে আছে, তো যখন ইলেকট্রনটা একটা এনার্জি পাবে, সেই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি নিয়ে সে উপরের শক্তি স্তরে গমন করবে, এখানে আসবে। তো এই শক্তি স্তরটা যখন সেই এনার্জিটা সরিয়ে নিবা, ইলেকট্রনটা সেই শক্তিটা বিকিরণ করে আবার তার পুনরায় আগের শক্তি স্তরে ফিরে আসবে। অর্থাৎ এই এনার্জিটা যদি হয় E1 এবং উপরের এনার্জিটা, অর্থাৎ যে শক্তিটা সে বিকিরণ করবে সেই শক্তিটা যদি হয় E2, তাইলে ডেল্টা ই অর্থাৎ E1 এবং E2-র পার্থক্য হবে, মানে E1 যা হবে, ডেল্টা ই এর আগে আমি এটা লিখেছি E1 = E2। বিষয়টা কি কমপ্লেক্স হয়ে গেল কিনা আমি একটু আরেকবার বোঝাবো ইনশাল্লাহ। E1 = E2। আচ্ছা দেখো, এটা আমি আর একটু বড় করে বোঝানোর চেষ্টা করি, যেহেতু এটা বেশ গুরুত্বপূর্ণ। এখান থেকেই সিকিউ আসে, ম্যাথমেটিক্স করতে হয়, ম্যাথমেটিক্সগুলো না বুঝলে সমস্যা। এই মনে করলাম একটা কি আছে, পরমাণুর এখানে একটা নিউক্লিয়াস আছে। আচ্ছা, তার বাইরে আরেকটা শক্তিস্তরের মধ্যে আছে, এখানের মধ্যে একটা ইলেকট্রন আছে। তো সেই ইলেকট্রনটাকে তুমি একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি দিলা এবং এনার্জি দেওয়ার পর সে সেখানে উঠলো। মনে করলো তুমি সেখানে E1 পরিমাণ এনার্জি দিছো, সে E1 পরিমাণ এনার্জি গ্রহণ করলো এবং E1 পরিমাণ এনার্জি গ্রহণ করার পর সে উত্তেজিত হয়ে এক শেল উপরে চলে গেল। যখন তুমি সোডিয়ামকে ফ্লেমের সামনে রাখবা, তখন সেই আগুন থেকে সে একটা শক্তি পাবে। সেই শক্তিটাই হচ্ছে এই E1। সেই শক্তিটা যখন আগুনের মধ্যে তুমি রাখছো, সেই শক্তিটা সে গ্রহণ করে সে উপরের শক্তি স্তরে চলে যাবে। এখন ঠিক যে সময় তুমি সেই শক্তিটা সরায় নিবা, সেই শক্তিটা সে আর নিজের মধ্যে রিজার্ভ করবে না, সেই একই পরিমাণ শক্তি সে ত্যাগ করবে এবং ত্যাগ করে সে পুনরায় তার আগের অবস্থায় চলে আসবে। অর্থাৎ এটা যদি হয় E2, তাহলে E1 অর্থাৎ যে পরিমাণ শক্তি তুমি সে দিয়েছিলা এবং সে গ্রহণ করেছিল, সেই শক্তি এবং তার ত্যাগকৃত শক্তির পরিমাণ হবে সেম, অর্থাৎ ডেল্টা ই এর মান হবে h মিউ। আচ্ছা, এখন বিষয়টা আশা করি একটু বোঝা গেছে যে পরিমাণ তিনি এই কথাটাই বলেন যে তার যে ইলেকট্রন যখন ঘূর্ণায়মান থাকে, একটা শক্তিস্তরের মধ্যে ঘূর্ণায়মান থাকে, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সে গ্রহণ করে তার উচ্চতর শক্তিস্তরে গমন করে, এবং যখন সে পুনরায় নিম্ন শক্তিস্তরে ফেরত আসে তখন সেই একই পরিমাণ শক্তি সে নির্গত করে। অথবা আমরা ডেল্টা ই = hc/λ লিখতে পারি। ডেল্টা ই = hc/λ এখানে লিখতে পারি। এখানে h হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, c হচ্ছে আলোর বেগ, এখানে h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মানটা আমরা একটু আগে লিখে দিছি। প্লাঙ্কের ধ্রুবক c হচ্ছে আলোর বেগ এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ তুমি যখন দেখবা যে সোডিয়াম সামনে রাখলে সোনালি বর্ণের সোনালি বর্ণ দেখা যায়, তো এই বর্ণটার তরঙ্গ দৈর্ঘ্য নিশ্চয়ই এটা একটা আলো, এর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটাই হচ্ছে এই ল্যামডা। এই ছিল বোরের 3টা স্বীকার্য। যে স্বীকার্য 3টা আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তৃতীয় স্বীকার্যটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা নেক্সট কোনো একটা ক্লাসে ইনশাল্লাহ ম্যাথমেটিক্স করব, এবং এই ম্যাথমেটিক্সটা বোঝার জন্য এই তৃতীয় স্বীকার্যটা বোঝা বেশ গুরুত্বপূর্ণ। তাহলে আমি আবার একটু রিভিউ যদি করার চেষ্টা করি, তাহলে বোর প্রথমে তিনি বলেছিলেন যে কি কৌণিক ভরবেগ সংক্রান্ত একটা মতবাদ দিয়েছিলেন যে ইলেকট্রনগুলা যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরাফেরা করছে, তখন ইলেকট্রনের একটা বেগ আছে, নিশ্চয়ই ইলেকট্রনের বেগ আছে, ইলেকট্রনের ভরও আছে। তো এই ইলেকট্রন এবং বেগ এবং ভরের গুণফল হচ্ছে ভরবেগ। তাহলে নিশ্চয়ই ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, তখন সে একটা ভরবেগ নিয়ে ঘোরাফেরা করছে। সেই ভরবেগের মান তিনি দিলেন অ্যাম্পিয়ার = nh/2π। nh/2π সবগুলো ভেরিয়েবলের মান আমি বলে দেওয়ার চেষ্টা করলাম। দ্বিতীয় স্বীকার্য তিনি বললেন যে স্পেসিফিকভাবে শক্তিস্তর সম্পর্কে তিনি বললেন যে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত
বৃত্তাকার কক্ষপথের মধ্যে ঘোরাফেরা করছে। সেই কক্ষপথগুলোর মধ্যে যখন সে ঘুরছে তখন সে কোনো ধরনের শক্তি শোষণ করছে না কিংবা শক্তি বিকিরণও করছে না। এবং তৃতীয় স্বীকার্য যেটা হচ্ছে কম্পাঙ্ক সংক্রান্ত, সেক্ষেত্রে সেই স্বীকার্য হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ, যেখানে তিনি বললেন যে কি যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর ইলেকট্রন গমন করবে তখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সে শোষণ করবে, এবং যখন আবার সে পুনরায় তার আগের শক্তি স্তরে ফেরত আসবে তখন নির্দিষ্ট পরিমাণ শক্তি সে বিকিরণ করবে। সেই শক্তি এবং নির্গত শক্তি মানে গ্রহণকৃত শক্তি এবং নির্গত শক্তির যে পার্থক্য সেটা হচ্ছে এইচ মিউ, এবং অথবা এটাকে এইভাবে লেখা যায় যে hc/λ। এই হচ্ছে বোরের আমাদের বোর সাহেবের হচ্ছে তুলনামূলক তার যে মতবাদ তিনি দিয়েছিলেন সেই মতবাদগুলো এখানেই শেষ হলো। এখন হচ্ছে বোরের মতবাদগুলো কি ঠিক ছিল কিনা, অর্থাৎ বোরের কি কোনো সীমাবদ্ধতা ছিল না? কথা হচ্ছে হ্যাঁ, বোরের ক্ষেত্রেও বেশ কিছু সীমাবদ্ধতা ছিল এবং সেই সীমাবদ্ধতাই এখন বলার চেষ্টা করব। আচ্ছা, বোরের সীমাবদ্ধতা। বোরের সীমাবদ্ধতা। এখন বোরের কি সীমাবদ্ধতা ছিল? আচ্ছা, প্রথম কথা হচ্ছে বোর যে পরমাণু মডেলটা দিয়েছিলেন সেটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে, অর্থাৎ কেবল যে পরমাণু কিংবা আয়নের একটা ইলেকট্রন আছে সেই পরমাণুকেই এই বোরের পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যায়। তাইলে এই একটা, কিন্তু আমাদের তো জানি অনেকগুলো মৌল আছে, যেটা প্রোটন আছে ততটা ইলেকট্রন আছে, তো ইলেকট্রন এক পারমাণবিক বিশিষ্ট শুধু হাইড্রোজেনকে ব্যাখ্যা করলে তো হবে না, আমাদেরকে আদার্স অনেকগুলা মৌল যেগুলো আছে 118টা সেগুলোও ব্যাখ্যা করতে হবে। তো সেই সবগুলো মৌল ব্যাখ্যা করতে পারছে না বোর, এটাই হচ্ছে তার প্রথম ব্যর্থতা। তো প্রথম ব্যর্থতা কি? এক ইলেকট্রন বিশিষ্ট মৌল পরমাণু বা আয়নকে ব্যাখ্যা করে। এখানে কেবল জিনিস লিখে দিই, তাহলে আর আমার এক্সট্রা কিছু লিখতে হবে না। কেবল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কিংবা আয়নকে ব্যাখ্যা করতে পারে। এখন বোরের যে কিটা ছিল, বোরের যে পরমাণু মডেলটা ছিল সেটা কিন্তু ছিল 2D অর্থাৎ দ্বিমাত্রিক, কিন্তু আমাদের প্রকৃত পরমাণু মডেলগুলো কিন্তু 3D আকারে আমাদের বুঝতে হয়। তাহলে এটা হচ্ছে ত্রিমাত্রিক কাঠামোর কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আচ্ছা, প্রথম সীমাবদ্ধতা থেকে কী ধরনের প্রশ্ন আসবে বলি। এমসিকিউতে আসবে এরকম যে নিচের কোনটির ক্ষেত্রে বোরের পরমাণু মডেলটা গ্রহণযোগ্য হবে? অপশনে দেওয়া থাকবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। তো সেখান থেকে আমাদের হাইড্রোজেনটা গ্রহণ করতে হবে, কারণ হচ্ছে কি হাইড্রোজেন হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট। আবার এইভাবে দিতে পারে যে নিচের কোনটির ক্ষেত্রে বোরের পরমাণু মডেলটা গ্রহণযোগ্য হবে না, সেক্ষেত্রে দেওয়া যাবে হাইড্রোজেন, তারপর দেওয়া যাবে যে লিথিয়াম +2 আয়ন, তারপর দেওয়া যেতে পারে যে হিলিয়াম +1 আয়ন। এরকম মানে বিভিন্ন ধরনের কিগুলা মিক্স করে এমসিকিউ বানাতে পারে, এখান থেকে এমসিকিউ আসবে। আচ্ছা, এখন আসি তৃতীয় যে কথা আছে। তো এই যে আমাদের বোর যে প্রথমেই তিনি বলেছিলেন যে কি আমাদের হচ্ছে যে কি নির্দিষ্ট পরিমাণ শক্তি যখন ইলেকট্রনটা ঘুরছে তখন একটা নির্দিষ্ট ভরবেগ নিয়ে ঘোরাফেরা করছে। তো হাইজেনবার্গ নামে একজন বিজ্ঞানী বললেন এসে যে কি একই সাথে কখনোই হাইজেনবার্গের নীতি অনুসারে, আমি যে হাইজেনবার্গের নীতি যদি বলি, তিনি বলেছিলেন যে কি এটা বলা হয় হাইজেনবার্গস আনসার্টিনিটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তার নীতি। তিনি বললেন যে কি একই সাথে পরমাণুতে একই সাথে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা যায় না, কিন্তু বোর কিভাবে সেটা নির্ণয় করলেন? তাইলে আমি যদি লিখি যে হাইজেনবার্গের নীতি অনুসারে, হাইজেনবার্গের নীতি অনুসারে
একই সাথে পরমাণুতে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়। তাহলে হাইজেনবার্গের নীতি অনুসারে আমরা বলতে পারি বোরের পরমাণু মডেলটা ত্রুটিযুক্ত। আচ্ছা, বোর যে পরমাণু মডেলটা দিলেন সেই পরমাণু মডেলে কেবল ইলেকট্রনের কণা ধর্ম আছে। বোর ইলেকট্রনে আমরা জানি ইলেকট্রনের মধ্যে ডি ব্রগলির এবং আইনস্টাইনের তথ্য অনুসারে ইলেকট্রনের কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। কিন্তু বোরের পরমাণু মডেল থেকে ইলেকট্রনের কেবল কণা ধর্ম বিশ্লেষণ করা যায়। কিন্তু তরঙ্গ ধর্ম বিশ্লেষণ করা যায় না। তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে তার একটা সীমাবদ্ধতা। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বোর। হ্যাঁ, আরেকটা হচ্ছে বোর যখন পরমাণু মডেলটা দিলেন, অর্থাৎ তিনি বর্ণালী সম্পর্কে একটা ব্যাখ্যা দিলেন যে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ বিকিরণের একটা কথা বললেন 3 নাম্বার স্বীকার্যে। তো তখন তিনি কেবল একটা বর্ণালীর কথা বলেছিলেন, কিন্তু পরবর্তীতে বিশ্লেষণ করে দেখা যায়, এটা আমি লিখছি না, মুখে বলে দিচ্ছি, পরবর্তীতে বিশ্লেষণ করে দেখা যায় যে হচ্ছে কি সেই একটা বর্ণালী কিন্তু অনেকগুলো সূক্ষ্ম বর্ণালীর সমষ্টি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে বোরের একটা ত্রুটি। এটা আমি লিখি নাই, লিখতে মানে বিরক্ত লাগছে, অনেক লম্বা লিখতে হয়, তো তাই আমি মুখে বলে দিলাম। এখন দুইটা সংজ্ঞা বেশ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জিমেন প্রভাব এবং স্টার প্রভাব। এগুলো তোমাদের অর্থাৎ 1 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা বলি সেটা হচ্ছে জিমেন প্রভাব। বানান যদি ভুল হয় তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। জিমেন সম্ভবত ময়জফলা আকার, এইভাবে জিমেন প্রভাব। জিমেন প্রভাবটা হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ ভিভিআই, যে সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালীর বিভাজন। তাহলে এইটুকু লিখে দিলাম, রেখা বর্ণালীর বিভাজনকে জিমেন প্রভাব বলে। স্টার্ক প্রভাব কি? স্টার্ক প্রভাব সেম জিনিস, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে স্টার্ক প্রভাব। স্টার্ক প্রভাব হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালীর বিভাজনকে স্টার্ক প্রভাব বলে। এই ছিল মোটামুটি হচ্ছে দুইটা সংজ্ঞা, এবং এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 1 মার্কের জন্য। আচ্ছা, তো আমি সম্পূর্ণ ক্লাসটা আর একবার রিভিউ করার চেষ্টা করি। আমরা বোরের পরমাণু মডেল পড়ছিলাম। বোরের পরমাণু মডেল অনুযায়ী তিনি রাদারফোর্ডের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলোকে একটু বিশ্লেষণ করে একটু তিনি নিজের মতো করে নতুন একটা পরমাণু মডেল দিলেন। সেই পরমাণু মডেলে প্রথমেই ছিল তার কৌণিক ভরবেগ সংক্রান্ত যে স্বীকার্য। তো তিনি সেটা বললেন, আমি আবার বলছি যে পরমাণুতে ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট পরিমাণ
অথবা একটি নির্দিষ্ট কৌণিক ভরবেগ নিয়ে আবর্তন করছে। সেই কৌণিক ভরবেগের মান তিনি ক্যালকুলেশন করে এই মানটা দিলেন যে এমপিআর ইজ ইকুয়াল টু NH/2 পাই। দ্বিতীয় স্বীকার্যতা তিনি বলেন শক্তিস্তর সংক্রান্ত, যে পরমাণুর ইলেকট্রনগুলো একটা অনুমোদিত বৃত্তাকার কক্ষপথের মধ্যে ঘোরাফেরা করছে এবং নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় কোনো শক্তি শোষণ কিংবা বিকিরণ করে না। এবং তৃতীয় যে স্বীকার্য সেটাতে ছিল হচ্ছে আমাদের কম্পাঙ্ক সংক্রান্ত স্বীকার্য, এবং যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যখন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে ইলেকট্রন গমন করে তখন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি সে শোষণ করে, এবং যখন উচ্চতর শক্তিস্তর থেকে আবার সে নিম্নতর শক্তিস্তরে ফিরে আসে তখন সে নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে। এই শোষণকৃত এবং বিকিরণকৃত শক্তির পরিমাণ হচ্ছে সমান, অর্থাৎ E1 ইজ ইকুয়াল টু E2 এবং ডেল্টা ইজ ইকুয়াল টু hν অথবা hc/λ। বোরের সীমাবদ্ধতাও আমরা আলোচনা করলাম যে কেবল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, দ্বিমাত্রিক কাঠামো এটি, ত্রিমাত্রিক কোনো কাঠামোর ব্যাখ্যা দিতে পারে না। হাইজেনবার্গ বলেছিলেন যে একই সাথে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব না, তাইলে আমাদের বোরের সীমাবদ্ধ, এটা হচ্ছে সীমাবদ্ধতা, তাহলে বোর কেমনে তার ভরবেগ নির্ণয় করলেন। আবার বোর বললেন যে পরমাণু যখন কী করেন, বোরের পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনের কেবল কণা ধর্ম বিশ্লেষণ করা যায়, কিন্তু ডি ব্রগলি এবং আইনস্টাইনের মতবাদ অনুসারে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে। এবং ফাইনালি বর্ণালীর যে ব্যাখ্যা দিলেন, বর্ণালীর অঙ্ক ইনশাল্লাহ আমরা করবো সামনে। বর্ণালীর যে ব্যাখ্যা দিলেন যে বর্ণালীগুলো একটা রেখা বর্ণালী, সেই রেখা বর্ণালীগুলোকেও বিভাজন করলে আমরা দেখি যে অনেকগুলো সূক্ষ্ম বর্ণালী, আরও কিছু সূক্ষ্ম বর্ণালী দেখা যায়, তো সেগুলার ব্যাখ্যা তিনি দিতে পারেননি। এখন হচ্ছে আমরা দুটি সংজ্ঞা পড়লাম, যেটা 1 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা ছিল জিমেন প্রভাব এবং স্টার প্রভাব। জিমেন প্রভাব ছিল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালীর বিভাজন, এবং স্টার প্রভাব ছিল তড়িৎ ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালীর বিভাজন। রেখা বর্ণালীটা কি একটু সিম্পলি বলি, যখন মনে করো এই হচ্ছে একটা ফ্লেম, এই ফ্লেমের সামনে তুমি একটা মনে করো এখানে একটা সোডিয়াম তুমি ধরলা, একটা চামচ, এ হচ্ছে একটা চামচ, এই চামচের মধ্যে মনে করো সোডিয়াম ধরলাম, তখন দেখবা যে রেখার মধ্যে একটা অগ্নিশিখা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সোনালী। এই যে সোনালী, এই সোনালীটা হচ্ছে সেই বর্ণালী, সেটাই হচ্ছে রেখা বর্ণালী। এই রেখা বর্ণালী যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখো তাহলে তার একটা বিভাজন ঘটবে, যদি চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখো তারও একটা, এই বর্ণালীটা এই যে ফ্লেম যেটা উঠে, যে আগুনটা ওঠে, সেই আগুনের একটা বিভাজন ঘটবে। তড়িৎ ক্ষেত্রে রাখলেও ঘটবে, চুম্বক ক্ষেত্রেও রাখলে ঘটবে। তড়িৎ ক্ষেত্রে যদি সেটা কী করি তাহলে সেটা হবে স্টার্ক প্রভাব, এবং চুম্বক ক্ষেত্রে সেটা হবে জিমেন প্রভাব। তো এই হচ্ছে এক্সপ্লেনেশন। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই কিছু অঙ্ক করার চেষ্টা করব, অর্থাৎ অঙ্ক না আসলে কিছু ইকুয়েশন তৈরি করার চেষ্টা করব, এবং এর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সেই ইকুয়েশন দিয়ে আমরা ক্যালকুলেশন করা শিখবো ইনশাল্লাহ। তো এই ছিল বোরের পরমাণু মডেল। এই ক্লাসটা বেশ গুরুত্বপূর্ণ, বোঝার জন্য, বেসিকটা ডেভেলপ করার জন্য গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই।